আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ফাইনাল সেটেলমেন্ট ভিডিও সিরিজে আজকে আলোচনা করব ৭ম পর্ব নিয়ে। যারা ১ থেকে ৬ নম্বর পর্ব দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আলোচনা করব রিজাইন বা ইস্তফা নিয়ে। আজকের ভিডিও সিরিজ থেকে আমরা কি বিষয়ে শিখব সেই বিষয়ে একটু জেনে নেওয়া যাক। প্রথমে ইস্তফা কাকে বলে, ২ নম্বর বিষয় হলো বাংলাদেশ শ্রম আইনে ইস্তফা সম্পর্কে কি বলা আছে এবং ৩ নম্বর যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ইস্তফাকৃত শ্রমিক একটা অর্গানাইজেশন থেকে কি ধরনের সুযোগ সুবিধা পেতে পারে ল অনুযায়ী, এবং ৪ নম্বর যে বিষয়টি আমরা প্রত্যেক ভিডিও পর্বের মতোই এবারও আলোচনা করব যে কিছু কোশ্চেনারির মাধ্যমে আমরা ফাইনাল সেটেলমেন্ট বিল এক্সেল এর মাধ্যমে কিভাবে তৈরি করতে হয় সে বিষয়ে আমরা প্র্যাকটিক্যাল ধারণা নিব। আমরা প্রথমত আলোচনা করব ইস্তফা বা রিজাইন কাকে বলে। ইস্তফা বা রিজাইন হলো একটা অর্গানাইজেশনে আপনি একজন এমপ্লয়ি, আপনি নিজে থেকেই যদি চাকরি ছেড়ে দিতে চান তাহলে সেইটাকে বলা হয় ইস্তফা বা রিজাইন। যেমন বাংলাদেশ শ্রম আইনে ধারা ২৭ বলা আছে শ্রমিক কর্তৃক চাকরি অবসান, মানে কোনো শ্রমিক বা কর্মকর্তা কর্মচারী নিজ থেকেই যদি চাকরি ছেড়ে দিতে চায় সেটা বা কোন পদ্ধতি অনুযায়ী হতে হবে এই বিষয়ে কে বলা হয়। তাহলে বাংলাদেশ শ্রম আইনে কি বলা আছে একটু দেখে নেওয়া যাক। ধারা ২৭ শ্রমিক কর্তৃক চাকরি অবসান, কোন স্থায়ী শ্রমিক মালিকের ৬০ দিন লিখিত নোটিশ প্রদান করিয়া তাহার চাকরি হতে ইস্তফা দিতে পারিবেন। তাহলে একটা বিষয়ে একটু খেয়াল করি যে কোনো স্থায়ী শ্রমিক চাকরি যদি ছেড়ে দিতে চায় অবশ্যই ৬০ দিন আগে লিখিত নোটিশের মাধ্যমে জানাতে হবে। আচ্ছা, ২ নম্বর বিষয়টা অস্থায়ী শ্রমিক। অস্থায়ী শ্রমিক এখানে ২ ধরনের কথা বলা আছে। এক ধরন হলো মাসিক মজুরি ভিত্তিতে নিয়োজিত শ্রমিকের ক্ষেত্রে ৩০ দিন এবং অন্যান্য শ্রমিকের ক্ষেত্রে ১৪ দিন। অস্থায়ী শ্রমিক দুই ভাবে হয়, অনেক ক্ষেত্রে দেখা যায় মাসিক হিসেবে তাদেরকে স্যালারি দেওয়া হয় এবং অনেক ক্ষেত্রে সাপ্তাহিক বা দৈনিক হিসেবে তাদেরকে স্যালারি দেওয়া হয়। তা তাদের ক্ষেত্রে দৈনিক বা সাপ্তাহিকের ক্ষেত্রে ১৪ দিন এবং অন্যান্য শ্রমিকের ক্ষেত্রে ৩০ দিন লিখিত নোটিশ মালিকের নিকট প্রদান করিয়া তাহার চাকরি ইস্তফা দিতে পারিবেন। ৩, যে ক্ষেত্রে শ্রমিক বিনা নোটিশে চাকরি হতে ইস্তফা দিতে চান, কোন শ্রমিক যদি মনে করলো যে আমি ইনস্ট্যান্ট চলে যাব, আমি কোনো নোটিশ দিব না, অথবা অন্য জায়গায় কোনো জব হয়ে গেছে অথবা কোনো ফ্যামিলিগত প্রবলেম এরকম হতে পারে, ইনস্ট্যান্ট প্রবলেম তো বলে আসে না, এই জন্য এই ক্ষেত্রে কি করা যায় সেই বিষয়ে তিনি বলা আছে। তিনি উপধারা ১ ও ২ এর অধীনে প্রদীয় নোটিশের পরিবর্তে নোটিশ মেয়াদের জন্য মজুরি সমপরিমাণ অর্থ মালিককে প্রদান করিয়া ইহা করিতে পারিবেন। যদি একজন শ্রমিক স্থায়ী শ্রমিক ইনস্ট্যান্ট চাকরি থেকে চলে যায় সেক্ষেত্রে ৬০ দিনের মজুরি মালিককে প্রদান করতে হবে, নোটিশ মেয়াদের জন্য মজুরি। এবং অস্থায়ী শ্রমিকের ক্ষেত্রে ৩০ দিনের মাসিক মজুরি ভিত্তিতে যে শ্রমিকগুলো আছে তাদের ৩০ দিনের মজুরি মালিককে দিতে হবে এবং অন্যান্য শ্রমিকের ক্ষেত্রে ১৪ দিনের মজুরি মালিককে প্রদান করতে হবে। মালিকের কাছে ১৪ দিন, ৩০ দিন এবং ২ মাস এই টাকাটা বেসিকটা স্যালেন্ডার করে যেতে হবে। ক্ষতিপূরণ কি বলা আছে একটু দেখে নেওয়া যাক। ৪, যে ক্ষেত্রে এই ধারার অধীনে কোনো স্থায়ী শ্রমিক চাকরি হতে ইস্তফা দেন সেক্ষেত্রে মালিক উক্ত শ্রমিকের ক্ষতিপূরণ হিসেবে তার প্রত্যেক সম্পূর্ণ বছরের চাকরির জন্য ক যদি ৫ বছর বা তদূর্ধ্ব কিন্তু ১০ বছরের কম মেয়াদে অবিচ্ছিন্নভাবে মালিকের অধীনে চাকরি করিয়া থাকেন তাহলে ১৪ দিনের মজুরি দিতে হবে। তার মানে ৫ থেকে ন্যূনতম ৫ থেকে ১০ বছরের কম যাদের হবে প্রত্যেক বছরের জন্য ১৪ দিনের করে পাবে। এখানে একটা বিষয় আপনাদেরকে একটু বলে রাখি, তাহলে কোশ্চেন হলো ৫ বছরের নিচে তারা কি কিছু পাবে না? অবশ্যই না, এই ক্ষতিপূরণ ৫ বছরের নিচে পাবে না। কারণ হলো লতে ৫ বছরের কথা ন্যূনতম বলা আছে। অনেক ক্ষেত্রে আমরা অনেক চিন্তা করি যে আমার তো ৪ বছর হয়েছে তাহলে আমি কি পাবো? না, পাবেন না। এবার খ নম্বরে আমরা একটু দেখি, যদি তিনি ১০ বছর বা তদুর্ধ্ব সময়ের মালিকের অধীনে অবিচ্ছিন্নভাবে চাকরি করিয়া থাকেন তাহলে ৩০ দিনের মজুরি অথবা গ্র্যাচুইটি যদি প্রদেয় হয় যাহা অধিক হইবে প্রদান করিবে এবং ক্ষতিপূরণ এই আইনের প্রদেয় অন্যান্য সুবিধার অতিরিক্ত হইবে। সব সুবিধাদি দিয়ে এই সুবিধা দিতে হবে, অন্য সুবিধার সাথে এই সুবিধা মিলানো যাবে না। সেক্ষেত্রে ১০ বছরের অধিক যদি হয় প্রত্যেক বছরের জন্য ৩০ দিনের ক্ষতিপূরণ প্রদান করতে হবে। এখন আমরা একটু দেখে নেই কি কি সুবিধা পাই একজন শ্রমিককে যদি ইস্তফা দিয়ে চলে যায় তাহলে কি কি সুবিধা পাবে। আমরা ইতিমধ্যে পড়ে ফেলেছি, তারপরে একটু স্পেসিফিক করে এখানে দেওয়া আছে, একটু দেখে নেই। বকেয়া মজুরি ৫ তারিখে যদি চলে যায় ৫ দিনের মজুরি পাবে। ওভারটাইম ৫ দিনের যেটুকু ওভারটাইম করেছে পাবে। হাজিরা বোনাস যদি শর্ত সাপেক্ষ যদি শর্ত অনুযায়ী কাভার করে তাহলে অবশ্যই পাবে। অভোগকৃত ছুটি যদি তার জমা থাকে তাহলে সে পাবে। স্থায়ী শ্রমিকের ক্ষেত্রে ৬০ দিন, অস্থায়ী শ্রমিকের ক্ষেত্রে ১৪ দিন এবং ১৪ দিন। অস্থায়ী আরেকটা বিষয় আছে, ওখানে ৩০ দিনও আছে। লিখিত নোটিশ বা নোটিশ মেয়াদের জন্য মজুরি সমপরিমাণ অর্থ মালিককে দিতে
হবে, যেটা আমরা একটু আগে ক্লিয়ার করেছি, এবং সার্ভিস বেনিফিট বা ক্ষতিপূরণ, যেটা আমরা বলি যে ক্ষতিপূরণ ভাতা 5 বছর বা তদুর্ধ্ব 10 বছরের, 5 বছরের বেশি কিন্তু 10 বছরের কম হলে প্রত্যেক বছরের জন্য 14 দিন এবং 10 বছরের বেশি হলে প্রত্যেক বছরের জন্য 30 দিন মজুরি প্রদান করতে হবে। এখন আমরা এক্সেলের মাধ্যমে একটা কোশ্চেনারি দিয়ে কিভাবে ফাইনাল সেটেলমেন্ট করা যায় সে বিষয়ে আমরা একটু কথা বলবো। এখানে আমরা আগে কোশ্চেনারিটা পড়ে ফেলবো। মোহাম্মদ আব্দুর রহিম, পদবি অপারেটর, সেকশন সুইং, যোগদানের তারিখ 1/1/2014, মোট বেতন 16,200, ওভারটাইম 25 ঘন্টা, বাৎসরিক ছুটি 17 দিন, কোম্পানি থেকে 12 ডিসেম্বর নোটিশ করে 12 ফেব্রুয়ারি 2024 তারিখে ব্যক্তিগত সমস্যার কারণে ইস্তফা দিয়েছে, সে কত টাকা পাবে? তার মানে এখানে সে আগে থেকেই নোটিশ করেছে, নোটিশ মেয়াদে মালিককে যে বেসিকটা স্যালেন্ডার করে যেতে হয় 2 মাসের, সেটা করতে হবে না। তাহলে আমরা একটু দেখি যে সে কি কি সুবিধা পাবে। প্রথমত আমরা এখানে এরকম একটা সেটেলমেন্ট আসলে তার নাম লিখবো, তার পদবি লিখবো, তার সেকশন বা কার্ড নম্বর এবং তার ডিপার্টমেন্ট, বিভাগ এবং যোগদানের তারিখ এবং যে তারিখে সে চলে গেছে সেই তারিখ। তাহলে যোগদানের তারিখ এবং চলে যাওয়ার তারিখ এখানে অটোমেটিক ফর্মুলা দেওয়া আছে। ইনপুট দিলে এখানে কত বছর সে জব করেছে দেখা যাবে এবং মোট মজুরি 16,200 টাকা এখানে দেওয়া আছে। আমরা এখানে ইনপুট দিয়ে রেখেছি আগে থেকেই। তাহলে আমরা একটু স্পেসিফিক করি কি কি পাবে। তাহলে 12 দিনের মজুরি পাবে। ফেব্রুয়ারি মাসে যেহেতু 12 দিন ডিউটি করেছে, 12 দিনের মজুরি পাবে এবং ওভারটাইম যদি আমরা এখানে বলি 25 ঘন্টা, আমরা এখানে ইনপুট দিয়ে একটু 25 ঘন্টা সে ওভারটাইম এখানে পাবে এবং সে বাৎসরিক ছুটি তার 17 দিন জমা আছে, জমাকৃত ছুটি 17 দিন আমরা এখানে ইনপুট দিয়ে দিলাম, সে পাবে। এবং যেহেতু সে নোটিশ করে চলে যাচ্ছে সেহেতু তার নোটিশ মেয়াদের জন্য যে মজুরি এখানে মালিককে দিতে হবে, মানে নিচের অংশে একটা বিষয় একটু বলে রাখি, যেটা শ্রমিককে দিতে হবে প্রাপ্য বিষয়াদির বিবরণ সেটা উপরের অংশে এবং যেটা কর্তন মালিকের কাছে রেখে যেতে হবে সেই বিষয়টা হলো নিচে। এই বিষয়টা একটু খেয়াল করবেন। তা যেহেতু সে নোটিশ করেছে 2 মাস আগে, সেহেতু তাকে নোটিশ মেয়াদের জন্য যে 2.3 অধীনে যে কর্তনটা এটা আসলে করা যাবে না। এখন তার ক্ষতিপূরণের বিষয়টা আমরা একটু দেখব। ক্ষতিপূরণ হলো তার 10 বছর হয়েছে প্রত্যেক বছরের জন্য, যেহেতু 10 বছর প্লাস প্রত্যেক বছরের জন্য 30 দিনের, তাহলে সে 300 দিনের ক্ষতিপূরণ কিন্তু সে পাবে। এখানে 10 বছর প্রত্যেক বছরের জন্য আমরা জানি যে 10 বছরের বেশি হলে প্রত্যেক বছরের জন্য 30 দিনের, সেহেতু এখানে 30 দিনের ক্ষতিপূরণ, 30 10কে 300 দিন। যদি এটা 9 বছর হতো তখন কিন্তু প্রত্যেক বছরের জন্য 14 দিনের, 14 নয় জাস্ট এটা। যদি 5 বছর হতো 5 বছর অথবা 6 বছর, 6 বছর যদি হতো 6/14 যা আসে এটা এখানে ইনপুট দেওয়া লাগতো। তাহলে মোটামুটি এই বেনিফিট গুলো তাকে দিতে হবে। এবং কর্তনের বিষয়ে যদি একটু বলি, কর্তনের বিষয়ে তার অপরিশোধিত যদি কোনো মজুরি বা লোন নেওয়া থাকে সেক্ষেত্রে এটা কেটে নিতে হবে। অনুপস্থিতি বাবদ যদি 12 দিনের ভেতরে একদিন অনুপস্থিত থাকে তাহলে কেটে নিতে হবে। এবং নোটিশ মেয়াদের জন্য মজুরির সমপরিমাণ অর্থ, যেহেতু সে 2 মাস আগে নোটিশ করেছে সেহেতু তার এই টাকাটা কেটে নেওয়া, কর্তন করা যাবে না। এবং অন্য যদি দেনা পাওনা থাকে কেটে নিতে পারবেন। এবং এখানে রাজস্ব 20 টাকা। এখন দ্বিতীয় নম্বর কোশ্চেনে যদি আমরা একটু যাই, দেখেন সেম কোশ্চেন, প্রথম কোশ্চেনের সাথে দ্বিতীয় নম্বর সমস্যার সেম, তবে এখানে একটা বিষয় হলো সে ইনস্ট্যান্ট কোম্পানি থেকে হঠাৎ করে 12 ফেব্রুয়ারি চলে গেছে, সেহেতু যদি হঠাৎ করে কেউ যায় তাহলে এখানে সে 2 মাসের বেসিক স্যালেন্ডার করে যাবে। তাহলে 2 মাসের মানে 60 দিনের, আমরা 60 এখানে ইনপুট দিয়ে দিলাম, এখানে 60 দিনের ইনপুট দিয়ে দিলাম আমরা। 18,333 টাকা তাকে স্যালেন্ডার করে যেতে হবে। যেমন সে 1,09,994 টাকা সে তাকে প্রোভাইড করতে হবে এবং এখান থেকে 18,333 এবং স্ট্যাম্প বাবদ 20 টাকা তাকে স্যালেন্ডার করে যেতে হবে। তাহলে আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক এই প্রত্যাশা নিয়েই আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম।